আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বংশগতি এবং পরিবেশ কিভাবে একটা শিশুর বিকাশে প্রভাব বিস্তার করে। আজকে আমরা আলোচনা করব সোশ্যালাইজেশন মানে সামাজিকীকরণ, অর্থাৎ একটা শিশু সমাজের সঙ্গে কিভাবে ইন্টারাকশান করে। এবং তার সঙ্গে সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থিওরি পড়ব, সেটা হচ্ছে কুলির থিওরি। যখন এই সিডিপি পড়বে, যে কোনো টপিক যখন পড়বে, আগে মূল জিনিসটা কিন্তু ধরে নিতে হবে। যেমন ধরা যাক আমি তোমাদেরকে যদি বলি যে মোটিভেশন সিডিপিতে যখন পড়বে, মোটিভেশন প্রকৃতপক্ষে কী এটা জেনে নিতে হবে, তারপরে কিন্তু মোটিভেশনের বিভিন্ন থিওরিগুলো পড়ো। যেমন যদি বলি যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশ, যেটা কোলবার্গ দিয়েছিলেন, তো সেই কগনিটিভ ডেভেলপমেন্টটা প্রকৃতপক্ষে কী সেটা আগে জেনে নাও। তাহলে সেই হিসাবে আমি বলছি যে এই যে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন, প্রকৃতপক্ষে সোশ্যালাইজেশন কাকে বলে এটা আগে আমাদেরকে জানতে হবে। দেখো, যখন একটা শিশু যখন জন্ম নেয় তখন সে একটা ইন্দ্রিয় সর্বস্ব মানুষ। তার মানে কি, সে তখন শুধুমাত্র তার ইন্দ্রিয় ব্যবহার করছে, তার কোনো জ্ঞান নেই, তার কোনো নলেজ নেই পরিবেশ সম্পর্কে, তার চারদিকে কে আছে, কোনো মানুষ আছে না কি আছে সেই সম্পর্কে তার কোনো রকম আইডিয়া নেই। তো সেই জন্যই বলা হচ্ছে সে কিন্তু ইন্দ্রিয় সর্বস্ব মানুষ। তার যেটা চায় সেটা হচ্ছে খাবার, এবং তার সঙ্গে সঙ্গে নর্মাল তার যে বায়োলজিক্যাল প্রসেস সেটা কন্টিনিউ হয়। অর্থাৎ সে মূত্র ত্যাগ করে, মল ত্যাগ করে, তো এই সমস্ত করে, আর সে খাবার খায়। সেই জন্যই সে কিন্তু ইন্দ্রিয় সর্বস্ব মানুষ। কিন্তু সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণের মধ্য দিয়ে সে একটা সামাজিক মানুষে পরিণত হয়। সামাজিক মানুষ মানে বিভিন্ন মানুষের সঙ্গে সে কীভাবে ইন্টারাকশান করবে, এক্ষেত্রে অন্য কোনো অ্যানিম্যাল নয়, মানুষের সঙ্গে সে কীভাবে ইন্টারাকশান করছে, মানুষের সঙ্গে সে ভালো ব্যবহার করছে নাকি সে খারাপ ব্যবহার করছে, এবং কোনো একটা পার্টিকুলার পরিবেশে তার আচরণ কেমন হচ্ছে, একটা শিক্ষাক্ষেত্রে সে কেমন আচরণ করছে, শিক্ষকের সঙ্গে কেমন আচরণ করছে, তার যে বন্ধুরা আছে তাদের সঙ্গে সে কেমন আচরণ করছে। তো এই বিষয়গুলোই কিন্তু প্রকৃতপক্ষে সামাজিকীকরণ। নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে থাকে কেবলমাত্র একটা ইন্দ্রিয় সর্বস্ব জীব, কিন্তু সামাজিকীকরণ এমন একটা প্রসেস যার মাধ্যমে তাকে ধীরে ধীরে সমাজের উপযোগী এক সামাজিক মানুষে রূপান্তর করা হয়। শিশুকে এমনভাবে সামাজিক মানুষে রূপান্তর করতে হবে যাতে সমাজের কোনো রকম ক্ষতি না হয়, যাতে তার দ্বারা সবাই উপকৃত হতে পারে, এবং তার যে বন্ধুরা আছে সেই বন্ধুদেরকেও সে যেন কোনো প্রবলেম ক্রিয়েট করতে না পারে। তার সঙ্গে সঙ্গে আমরা যারা পরিণত মানুষ আছি, আমরা যাতে সমাজের কোনো ক্ষতি না করি, কোনো চুরি ডাকাতি এইসব যাতে না করি, প্লাস মানুষের সঙ্গে যেন ভালো ব্যবহার করি। তো এই যে ব্যাপারটা, এই যে প্রসেসটা, এটা কিন্তু আমাদেরকে ছোট থেকে শিখতে হয়। তো একেই আমরা বলবো সামাজিকীকরণ। এটা একটা আত্মনির্ভরশীল একটা নাগরিক গড়ে তোলা। সোশ্যালাইজেশন একজন ব্যক্তিকে আত্মনির্ভরশীল, দায়িত্বশীল, সহানুভূতিশীল এবং সংবেদনশীল বা কৃষ্টি সংস্কার মুক্ত নাগরিক হতে সাহায্য করে। তাহলে একজন ব্যক্তি আত্মনির্ভরশীল, তার নিজের প্রতি কনফিডেন্স থাকবে এবং তার সঙ্গে সঙ্গে দায়িত্বশীল হবে। নিজের ফ্যামিলির প্রতি সে যেমন দায়িত্ব নেবে, তার সঙ্গে সঙ্গে সমাজের প্রতি দায়িত্ব নেবে। কোনো দরিদ্র মানুষকে সে হেল্প করতে পারে, বা তার কাছে কেউ যদি সাহায্য চায় সেখানে সে হেল্প করতে পারে। সহানুভূতি তাকে দেখাতে হবে, অবশ্যই মানুষের প্রতি সহানুভূতি থাকবে। তো এই যে ব্যাপারটা, এটাই কিন্তু সোশ্যালাইজেশনের মধ্য দিয়ে হয়, এবং সোশ্যালাইজেশন একটা অর্জিত প্রক্রিয়া। দেখো, কোনো জৈবিক বা জন্মগত বিষয় নয়। যেটা বলছিলাম, জৈবিক প্রসেস যেমন গ্রোথ বা বৃদ্ধি ন্যাচারালি হয়, কিন্তু সোশ্যালাইজেশন কিন্তু একটা প্রধানত এটা একটা অর্জিত প্রক্রিয়া। তার মানে এটাকে কিন্তু শিখতে হয়। আমরা যেরকম সোসাইটিতে থাকবো আমরা সেরকম সোশ্যাল হব। আমরা যদি ভালো সামাজিক পরিবেশে থাকি তাহলে মানুষের সঙ্গে আমরা ভালো ইন্টারাক্ট করতে পারবো, ভালো আমরা সোশ্যাল হতে পারবো। তো এটা প্রতি মুহূর্তে শিক্ষার মধ্য দিয়ে অর্জন করতে, এটা কিন্তু খুব পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। তাহলে সোশ্যালাইজেশন কিন্তু প্রকৃতপক্ষে একটা অর্জিত প্রক্রিয়া। এখন এই সামাজিকীকরণ কিভাবে হতে পারে? সামাজিকীকরণ মানে সিম্পলি আমি কি বললাম, মানুষের সঙ্গে ইন্টারাকশান। তো এই যে মানুষের সঙ্গে ইন্টারাকশান করার ব্যাপারটা কিন্তু আমাদেরকে শিখতে হবে। সেটা কিসের মধ্য দিয়ে হয়? সামাজিকীকরণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালনকারী প্রধান মাধ্যমগুলো নিচে আলোচনা করা হলো। প্রথম যেটা আছে সেটা হচ্ছে পরিবার। তো পরিবার হলো সামাজিকীকরণের সর্বপ্রধান ও প্রথম মাধ্যম। প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়, শিশুর সামাজিকীকরণের প্রথম মাধ্যম কোনটা? অবশ্যই তার ফ্যামিলি বা পরিবার। পরিবারের সকলে যদি মিলেমিশে আমরা সুস্থভাবে জীবনযাপন করি তাহলে শিশুরও সামাজিকীকরণ কিন্তু সুন্দর এবং সুষ্ঠু হয়। এরপরেই যেটা আসে সেটা হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় হলো প্রথাগত শিক্ষার একটা প্রত্যক্ষ মাধ্যম। আমরা যে প্রথাগত শিক্ষা, এই যে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল ইত্যাদি আমরা শেখাচ্ছি, কিন্তু এর সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে শিশুরা বিভিন্ন শিশুর সঙ্গে তারা কিন্তু ইন্টারাকশান করে। তাহলে তাদের সঙ্গে সে ব্যবহার
কেমন ব্যবহার করে সেটা কিন্তু শিক্ষকরা শেখান। কেউ যদি ভুল ব্যবহার করে তাহলে শিক্ষকরা তাকে শেখাবেন যে এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে। কেউ যদি মিথ্যে কথা বলে তাকে শেখাবেন। কারোর যদি আচরণ যদি অসঙ্গত হয় সেটা শেখাবেন শিক্ষকরা। তো সেই জন্যই বলছে যে এটা সমাজের ক্ষুদ্র সংস্করণ বলে মনে করা হয়, এবং বিদ্যালয় কিন্তু সামাজিকীকরণের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। কারণ বিদ্যালয়েই আমরা শেয়ারিং শিখি, বিদ্যালয়েই আমরা একজনের সঙ্গে আর একজনের ভাগ করে নেওয়া টিফিন আমরা খাই, বিদ্যালয়েই আমরা কাউকে হেল্প করার চেষ্টা করি। কেউ যদি পেন না নিয়ে আসে তাহলে তাকে আমরা পেন দিয়ে হেল্প করার চেষ্টা করি। তো এটাই কিন্তু সামাজিকীকরণ। গণমাধ্যমেরও কিন্তু এক্ষেত্রে ভূমিকা আছে। সংবাদপত্র, টেলিভিশন, ইন্টারনেট, রেডিও প্রভৃতি শিশুর চিন্তাধারা ও আচরণ গঠনে ব্যাপক ভূমিকা গ্রহণ করে। রাজনীতিও কিন্তু সামাজিকীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, রাষ্ট্র মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। কেউ যদি উচ্ছৃঙ্খল জীবনযাপন করে তাহলে আইনের মধ্য দিয়ে সে শাস্তি পাবে। সুতরাং সামাজিকীকরণে এই রাষ্ট্রনীতিও গুরুত্বপূর্ণ, এবং এই আইনের মধ্য দিয়ে সামাজিক শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হয়। এবং ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি নীতিবোধ ও সামাজিক মূল্যবোধের শিক্ষা দেয়। অনেক সময় ধর্মের ভয়েও আমরা অনেক কিছু কাজ করতে বিরত হই, খারাপ কাজ করতে। সুতরাং এটাও কিন্তু সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। এবং সামাজিক সংস্কৃতি, অবভিয়াসলি সোশ্যাল কালচার, সমাজের সংস্কৃতির লোকাচার, লোকনীতি ও আদর্শ শিশুকে সামাজিক হতে প্রত্যক্ষভাবে সাহায্য করে। আমরা যেরকম সাংস্কৃতিক পরিমণ্ডলে আমরা যেমন বড় হব সেরকম আমরা আচার আচরণ করব। কেউ যদি খুব কালচারাল ফ্যামিলিতে জন্ম নেয়, ধরা যাক কেউ যদি সিঙ্গার হয় বা গায়ক ফ্যামিলিতে, যারা সবাই গান করছে, তো সেরকম ফ্যামিলিতে যদি জন্ম নেয় তাহলে শিশুরাও কিন্তু গানের প্রতি একটা আগ্রহ দেখায়। ঠিক আছে, তো এই বিষয়গুলোই বলা হচ্ছে, এগুলোই প্রধানত সংস্কৃতিমূলক পরিবেশ যেটাকে আমরা বলছি। তো সেটাও কিন্তু শিশুর বিকাশে বা সামাজিকীকরণ হতে প্রত্যক্ষভাবে সাহায্য করে। এইবার একটা গুরুত্বপূর্ণ আমরা থিওরি দেখব, সেটা হচ্ছে সিএইচ কুলির তত্ত্ব। সিএইচ কুলির তত্ত্ব হচ্ছে লুকিং গ্লাস সেলফ থিওরি। সমাজবিজ্ঞানী সিএইচ কুলির মতে আমাদের আত্মসত্তা বা সামাজিক পরিচয় মূলত গড়ে ওঠে এই ধারণার উপর ভিত্তি করে যে অন্যদের চোখে আমরা নিজেদের যেমন দেখি বা অন্যরা আমাদের সম্পর্কে কী ভাবে, তো এটাই হচ্ছে আমাদের সামাজিক পরিচিতি। দেখো, সামাজিকীকরণ মানে কি? বিভিন্ন মানুষের সঙ্গে ইন্টারাকশান। এখন মানুষ তোমাকে কি বলবে, তো সেই হিসাবে আমরা কি করি? আমরা নিজেদের আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করি। কেউ যদি আমাদেরকে খারাপ বলে, আমরা আমাদের আচরণ সংশোধন করার চেষ্টা করি। তো সিএইচ কুলি এক্ষেত্রে কি বলছেন, একটা মানুষের যে সোশ্যাল যে আইডেন্টিটি, সেটা কি বলছে, অন্যদের চোখে আমরা নিজেদের কেমন দেখি, মানে কেউ হয়তো আমাদেরকে ভালো বললো, খারাপ বললো, বা অন্যরা আমাদের সম্পর্কে কী ভাবে, তো এটাই কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সামাজিক আইডেন্টিটি। তো কুলির মতে দেখো, কুলির তত্ত্বের মূল সিদ্ধান্ত কি? কুলি বলছেন, আই অ্যাম নট হোয়াট আই থিঙ্ক আই অ্যাম। আমি কিন্তু সেটা নয় যেটা আমি নিজেকে ভাবছি। আমরা প্রত্যেকেই ভাবি যে আমরাই সব থেকে ভালো, কিন্তু প্রকৃতপক্ষে আমি কিন্তু সেটা নই। ঠিক আছে, সেই জন্যই বলছে আই অ্যাম নট হোয়াট আই থিঙ্ক আই অ্যাম। আমি যা ভাবি যে আমি নিজে তা নই। তার মানে কি, আমরা সবসময় আমরা নিজেদের প্রতি একটা পজিটিভ পারসেপশান রাখি। আবার দেখো, আমি সেটা নয়, আই অ্যাম নট হোয়াট ইউ থিঙ্ক আই অ্যাম। আমি সেটা নয় তুমি আমাকে যেরকম ভাবছো। এক্ষেত্রে তুমি বলতে কি, আমার বাবা মা তো সবসময় আমাকে বলবে যে আমার ছেলে ভালো, কিন্তু প্রকৃতপক্ষে আমি কিন্তু সেটা নই। আবার আমার স্ত্রী তো আমাকে সবসময় বলবে যে তুমি ভালো, বা আমার হাজব্যান্ড খুব ভালো লোক, আমি কিন্তু সেটা নই। ঠিক আছে, আই অ্যাম নট হোয়াট ইউ থিঙ্ক আই অ্যাম। যেমন বাবা মা স্ত্রী সবসময় আমাদের প্রতি একটা দৃষ্টিভঙ্গি, সবসময় আমাদের প্রতি পজিটিভ থাকে। আবার কোনো আত্মীয় হয়তো আমার প্রতি নেগেটিভ একটা দৃষ্টিভঙ্গি রাখলো। সুতরাং আমি কিন্তু সেটা নয়। আমি কি, আই অ্যাম হোয়াট আই থিঙ্ক ইউ থিঙ্ক আই অ্যাম। তুমি যেটা বলছো সেটা নয়, কিন্তু তুমি প্রকৃতপক্ষে আমার সম্বন্ধে যেটা ভাবছো আমিই কিন্তু সেটাই। যেমন যেটা বলছিলাম যে একটা আত্মীয় হয়তো আমাকে ভালো বলছে, কিন্তু তার মনের ভেতরে আমার প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন আছে, প্রকৃতপক্ষে আমি কিন্তু সেটাই। ঠিক আছে, যেমন কোনো একজন, ধরে দেখ একজন বিখ্যাত ব্যক্তিকে আমরা বলছি যে তুমি খুব ভালো, কি তুমি খুব ভালো, কিন্তু আমি মনে মনে জানি যে সে খারাপ। তো এই যে তুমি যেটা ভাবছো আমি প্রকৃতপক্ষে সেটাই, এটাই কিন্তু কুলির তত্ত্বের মূল কথা। তাহলে এখানে দেখো, আমি একটা ছকের সাহায্যে টোটাল বিষয়টা করেছি। তো এক্ষেত্রে যেটা বলা হচ্ছে, গ্লাস সেলফ থিওরি। সেলফ মানে হচ্ছে আমি নিজে, মানে আত্মসত্তা, আর গ্লাস মানে হচ্ছে সমাজ।
তো আমরা প্রধানত আয়নাতে আমরা মুখ দেখি, তাহলে গ্লাস হচ্ছে আমাদের আয়না বা সমাজ। গ্লাসটাকে আমরা কি বলছি? সমাজ। এই আয়নাটাকে আমরা কি বলছি? সমাজ। আর আমি হচ্ছে সত্তা। সুতরাং সমাজ আমাকে কিভাবে দেখছে দেখো, বলছে পেরেন্টস প্রধানত একটা পজিটিভ পারসেপশান রাখে, ঠিক আছে, আমাকে সবসময় এরা ভালো বলবে। ওয়াইফও পজিটিভ পারসেপশান রাখে, সবসময় ভালো বলবে। কিন্তু নেগেটিভ পারসেপশান ধরো যে রিলেটিভ রাখছে, সে হয়তো আমাকে বলছে আমি খুব ভালো, আমার কোনো আত্মীয়, কিন্তু প্রকৃতপক্ষে সে নিজে ভাবছে যে এই মানুষটা খারাপ, এবং আমি হলাম প্রকৃতপক্ষে সেটাই। তো এটাই প্রধানত লুকিং গ্লাস সেলফ থিওরি। দেখো, কোনো আত্মীয়ের আমার প্রতি নেগেটিভ দৃষ্টিভঙ্গি রয়েছে, কিন্তু আমি মনে মনে ভাবছি যে তারা আমাকে ইতিবাচক হিসাবেই দেখছে। নেগেটিভ দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু আমি কি ভাবছি? আমি ভাবছি যে তারা আমাকে ভালোবাসে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ভালোবাসে না। তো এই যে আমার এই যে ভ্রান্ত ধারণা, এটা কিন্তু আমি নই, আমি সেটাই যেটা আমাদের আত্মীয়রা ভাবছে, ঠিক আছে। এর ফলেই আমাদের মধ্যে ব্যক্তিত্বের বিকাশ ঘটে, এবং অন্যদের সেই অনুমিত চিন্তাধারা বা পারসেপশান অনুযায়ী আমরা আমাদের আচরণকে কন্ট্রোল করি। তাহলে কেউ যদি আমাদেরকে খারাপ বলে, বা আমরা যদি ভাবি যে ও আমার সম্বন্ধে এরকম ভাবছে, তো সেই হিসাবে আমরা আমাদের আচরণকে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আরও একটা থিওরি, ইউরি ব্রনফেনবেনার্সের পরিবেশগত তত্ত্ব বা ইকোলজিক্যাল সিস্টেম থিওরি। দেখো, আমি আগেই বলেছি যে সোশ্যালাইজেশন মানে কি? সোশ্যালাইজেশন মানে আমরা সমাজের সঙ্গে কিভাবে ইন্টারাকশান করি, অর্থাৎ আমরা ফ্যামিলি, পরিবার ইত্যাদির সঙ্গে আমরা কিভাবে ইন্টারাকশান করি, সেটা যেমন সোশ্যালাইজেশন। এর সাথে সাথে সমাজের বিভিন্ন বিষয় আমাদের জীবনকে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। যেমন কারোর যদি বাবা মা খুব ভালো সার্ভিস করে, তাহলে সেই সন্তানের জীবনকে সে প্রভাব বিস্তার করে। কারো বাবা মা যদি ডিভোর্স হয়ে যায়, সেটাও কিন্তু প্রভাব বিস্তার করে। আবার যদি সবসময় স্কুলের সঙ্গে পেরেন্টসদের যদি একটা মিটিং হয়, কোনো শিশুর ডেভেলপমেন্ট কীভাবে হবে সেই সংক্রান্ত যদি মিটিং হয়, সেটাও কিন্তু শিশুর ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। তো ইউরি ব্রনফেনবেনার্স ছিলেন একজন বিখ্যাত রাশিয়ান বিজ্ঞানী। তার এই তত্ত্বটি মূলত রাশিয়ান মনোবিদ ভাইগটস্কি যিনি ভাষার বিকাশ দিয়েছিলেন, কোলবার্গ ভাইগটস্কি, তো তাদের দ্বারা ভীষণভাবে তিনি প্রভাবিত হয়েছিলেন। এই তত্ত্বের মূল ভিত্তি কি? ইউরি ব্রনফেনবেনার্সের যে ইকোলজিক্যাল সিস্টেম থিওরি, এই থিওরির মূল ভিত্তি কি? বলা হচ্ছে যে আমাদের চারপাশে পরিবেশ বা সমাজ যেখানে আমরা বেড়ে উঠি, আমরা বিভিন্ন জায়গাতে আমরা বেড়ে উঠি। একটা শিশু, সে স্কুল, তার সঙ্গে সঙ্গে তার সারাউন্ডিংসে সে বেড়ে ওঠে, তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে। সুতরাং সামাজিক পরিবেশ মানুষের বিকাশকে সরাসরি নিয়ন্ত্রণ করে। শিশুর বিকাশ মূলত 5টি পরিবেশগত স্তর বা স্তরের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে ঘটে থাকে। একে নেস্টেড বা জটিল গঠন বলা হয়, যা পরিবেশের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। তার মানে আমরা প্রধানত 5টি লেভেলে আমরা বাস করি একটা সমাজে, এবং এই 5টা লেভেল নিজেদের মধ্যে ইন্টারাকশান করে একটা শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। তাহলে শিশুর বিকাশ মূলত 5টি পরিবেশগত স্তর বা স্তরের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে হয়। কীরকম এই 5টা স্তর কি? দেখো, 5টা লেয়ার। প্রথম যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোসিস্টেম। এখানে শিশু সরাসরি তার পরিবেশের সংস্পর্শে আসে এবং প্রভাবিত হয়, যেমন পরিবার, খেলার সাথী, স্কুল, ধর্মীয় স্থান। মানে মাইক্রোসিস্টেম হচ্ছে শিশু ডিরেক্টলি প্রধানত ইন্টারাকশান করছে। একটা শিশু পরিবারের সঙ্গে, তার বাবা মার সঙ্গে কথা বলছে, সে শিখছে। তার সঙ্গে সঙ্গে সে খেলার সাথী বা সঙ্গী সাথীর সঙ্গে কথা বলছে, শিখছে, এবং তার সাথে সাথে স্কুল, ধর্মীয় স্থানে গিয়ে সে অনেক কিছু শিখছে। তো এটাকেই আমরা বলবো মাইক্রোসিস্টেম। আর এই মাইক্রোসিস্টেমের মধ্যে যে ইন্টারাকশান, সেটাকেই আমরা বলবো মেসোসিস্টেম। দেখো, ফ্যামিলিতে সরাসরি আসছে, পরিবারের সঙ্গে শিশু সরাসরি সম্পর্কে আসছে, তো এটা মাইক্রোসিস্টেমের অন্তর্গত, বা স্কুল এটা মাইক্রোসিস্টেমের মধ্যে অন্তর্গত। কিন্তু স্কুল এবং পরিবার যখন নিজেদের মধ্যে ইন্টারাকশান করে ওই শিশুর ডেভেলপমেন্টে সম্পর্কে চিন্তা করছে, তো তখনই তাকে আমরা বলবো মেসোসিস্টেম। দেখো, মাইক্রোসিস্টেমের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, সংযোগ তৈরি হয়, যেমন বাবা মা ও শিক্ষকের মিটিং, সেটাও কিন্তু শিশুর জীবনকে প্রভাব বিস্তার করে। তো এটাকে আমরা বলবো মেসোসিস্টেম। তাহলে মাইক্রো মেসোসিস্টেম দেখলাম। এক্সোসিস্টেম কাকে বলে? এটা শিশুর প্রত্যক্ষ অভিজ্ঞতার অংশ নয়, কিন্তু পরোক্ষভাবে তার বিকাশকে প্রভাবিত করে, যেমন একটা বাবা মায়ের কাজের জায়গা বা স্থানীয় রাজনীতি। তাহলে এই যে এখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তার ফলে সিলেবাস চেঞ্জ হবে, এটা কিন্তু শিশুর জীবনকে প্রভাব বিস্তার করবে, ঠিক আছে। তো এটাকেই আমরা বলবো এক্সোসিস্টেম বা বাবা মার কাজের জায়গা। কারণ বাবা মা যদি টিচার হন, তাহলে শিশুর ক্ষেত্রে তার প্রভাব পড়বে, তো একে আমরা বলবো এক্সোসিস্টেম।
আর ম্যাক্রো সিস্টেম মানে বৃহত্তম স্তর, শিশুর সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ, অর্থনৈতিক অবস্থা এবং দেশের দারিদ্র্য সীমার মতো বৃহত্তর বিষয় এই স্তরের অন্তর্গত। একটা টোটাল সমাজের কন্ডিশন কেমন আছে তো তার উপর শিশুর কিন্তু ডেভেলপমেন্ট নির্ভর করে। এবং ক্রনো সিস্টেম মানে সময় স্তর, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন জিনিস পরিবর্তিত হয়, যেটা বা সমাজের বিভিন্ন বিষয় পরিবর্তিত হয়, যেটা একটা শিশুর ডেভেলপমেন্টে প্রভাব বিস্তার করে। সময়ের সাথে সাথে শিশুর জীবনে ঘটে যাওয়া বড় পরিবর্তন বা রূপান্তর সমূহ, যেমন পিতামাতার বিচ্ছেদ বা পরিবারের কারোর মৃত্যু হলে শিশুর জীবন দারুণভাবে প্রভাবিত হয়। তাহলে ইউরি ব্রনফিনেবেনার্সের যে ইকোলজিক্যাল সিস্টেম থিওরি, দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে মাইক্রো সিস্টেম। এটা ফ্যামিলি, পিয়ার্স এবং স্কুলের সঙ্গে একটা শিশু ডিরেক্টলি ইন্টারাকশান করছে, তো এটাই হলো মাইক্রো সিস্টেম। মেসো সিস্টেম মানে কি? মেসো সিস্টেম মানে এই যে মাইক্রো সিস্টেমগুলোর মধ্যে যে ইন্টারাকশান, অর্থাৎ ফ্যামিলি এবং স্কুলের মধ্যে ইন্টারাকশান, তো সেকেন্ড যে লেভেল আছে এটা মেসো সিস্টেম। আর এক্সো সিস্টেম মানে কি? পেরেন্টসের ওয়ার্ক প্লেস বা লোকাল পলিটিক্স ইত্যাদি শিশুর জীবনকে প্রভাবিত করে। আর ম্যাক্রো সিস্টেম মানে কালচার, প্রপার্টি, ইকোনমি ইত্যাদি অনেক বড়। আর সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গেও কিন্তু সমাজের পরিবর্তন হয়, যেটা শিশুর জীবনকে প্রভাব বিস্তার করে, তো সেটাকেই বলো ক্রোনো সিস্টেম। ক্রোনো কথার মানে হচ্ছে সময়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেখানে চলে আসবো সামাজিকীকরণ প্রক্রিয়া মানে প্রসেস অফ সোশ্যালাইজেশন। তাহলে দুটো থিওরি আমরা দেখলাম, এই দুটো থিওরি আমার মনে হয় না পড়লে সোশ্যালাইজেশন কমপ্লিট হবে না, ঠিক আছে? শিশুকে আমরা কিভাবে করব? শিশুকে এমনভাবে চেঞ্জ করতে হবে যাতে সে সমাজে উপযুক্ত হয়, সমাজের সবার সঙ্গে ভালো ব্যবহার করে সবাই বলে যে না ওই ছেলেটা ভালো ছেলে। তো সেটা কিভাবে সম্ভব? চাইল্ড রেয়ারিং, শিশুকে সঠিকভাবে লালন পালন করে বড় করে তোলা হলো সামাজিকীকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ। এরপরে যেটা আছে তো সেটা হচ্ছে সিম্প্যাথি। সিম্প্যাথি মানে সহানুভূতি, ঠিক আছে? সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি। সিম্প্যাথি এমপ্যাথির মধ্যে পার্থক্যটা জানতে হবে। সিম্প্যাথি মানে কি? ফ্যামিলি শিশুর মানসিক ও শারীরিক চাহিদা পূরণ করবে এবং ভালোবাসার মাধ্যমে শিশুকে সুস্থ হিসেবে গড়ে তোলাই এই সিম্প্যাথির গুরুত্বপূর্ণ লক্ষ্য। তাহলে সিম্প্যাথির মধ্য দিয়ে শিশু মানসিক ও শারীরিক তার চাহিদা পূরণ হয় শিশুর। কোঅপারেশন মানে হচ্ছে সহযোগিতা। শৈশবে অন্যের সাহায্য সহযোগিতা পেলে পরবর্তীকালে শিশু নিজেও অন্যকে সাহায্য করতে শেখে। এখন যেরকম রেজাল্ট যখন করা হচ্ছে দেখবে যে এই সমস্ত বিষয়গুলো আছে, সিম্প্যাথি, কোঅপারেশন, এমপ্যাথি, এইসব বিষয়গুলো আছে। তাহলে কোঅপারেশন মানে কি? কোঅপারেশন মানে হচ্ছে একে অপরকে সাহায্য করা। সাজেশান, যদি কোনো শিশু ভাবে যে সে যা করছে তাই সবসময় ঠিক, তবে তার মধ্যে ভালো মন্দের পার্থক্য তৈরি করার ক্ষমতা তৈরি হবে না। কোনো শিশু যদি ভুল কাজ করে তাকে বোঝাতে হবে যে সে ভুল করছে, যদি ঠিক করে বোঝাতে হবে সে ঠিক করছে, ঠিক আছে? সেই জন্য মতামত আদান প্রদান করা অত্যন্ত জরুরি। আইডেন্টিফিকেশান, দেখো শিশুকে বুঝতে ও চিহ্নিত করতে হবে যে সমাজে কে তার ভালো চায় এবং কে তার ক্ষতি করতে পারে বা মন্দ চায়। একটা শিশুকে কিন্তু বুঝে নিতে হবে যে কে তাকে হেল্প করতে পারে বা কে তার ক্ষতি করতে পারে, সেটা তাকে শেখাতে হবে, তবেই তার কিন্তু প্রপার সোশ্যালাইজেশন হবে। এবং ইমিটেশন, দেখো শিশুরা প্রধানত তাদের বাবা মায়ের আচরণ ও অনুভূতিকে হুবহু অনুকরণ করে, তাই বড়দের এমন কোনো আচরণ করা উচিত নয় যা শিশুকে অসামাজিক করে তোলে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ যেটা সোশ্যালাইজেশনে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমপ্যাথি বা সম অনুভূতি বা সহমর্মিতা। দেখো একসঙ্গে যখন অনেক শিশুর যখন সমবেত হয় তখন, বা একটি পরিবারের একসঙ্গে অনেকগুলো শিশু যখন একসঙ্গে থাকে তখন একজনের অনুভূতি কিন্তু অন্যজনের অনুভূতিকে প্রভাব বিস্তার করে, তো এটাকেই আমরা বলবো এমপ্যাথি। ধরা যাক কোনো পরিবারে একটা শিশু হয়তো কোনো ঘটনার জন্য কাঁদছে, তখন তার কান্না দেখে বাকিরাও কাঁদতে শুরু করে, তো একেই আমরা বলবো এমপ্যাথি, ঠিক আছে? অর্থাৎ একসঙ্গে অনেক শিশুর সমাবেশ ঘটলে বা একটি পরিবারের শিশুরা একসঙ্গে থাকলে একজনের অনুভূতি অন্যদের দ্বারা প্রভাবিত হয়, এটাই হলো এমপ্যাথি, প্রচুর ইম্পর্ট্যান্ট। কম্পিটিশান, দেখো সমবয়সী শিশুদের সাথে থাকতে থাকতে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। যখন আমরা শিশুরা যখন তার বন্ধুদের সঙ্গে আছে তখন একটা প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে, কে পরীক্ষাতে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে। অথবা ফুটবল খেলার সময় আমরা দেখি যে এই প্রতিযোগিতা খুব মারাত্মক আকার নেয়, সুতরাং ফুটবল খেলা বা যে কোনো দলগত খেলায় এটা আমরা দেখতে পাই। এবং ল্যাঙ্গুয়েজ, দেখো বিভিন্ন শব্দ উচ্চারণের শুরুতে বা ক্রমান্বয়ে কোডিং বা বাবলিংয়ের মাধ্যমে শিশুরা তাদের ভাষা বুঝতে পারে, জানতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বলতে পারে। এবং ভাষা হলো সামাজিকীকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। ভাষা কিন্তু মানুষকে সামাজিক করে তোলে, মানুষের মনের ভাব, চিন্তা ও বিচার বুদ্ধি আদান প্রদানে সাহায্য করে। সুতরাং ভাষার সাহায্যেও কিন্তু শিশুকে সামাজিক করে তোলা যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কালচার,
শৈশব থেকেই সমাজের সংস্কৃতির লোকাচার লোকনীতি আদর্শ সম্বন্ধে শিশুর মনে যে স্পষ্ট ধারণা গড়ে ওঠে, সে যেরকম সংস্কৃতিতে আছে, কালচার আছে, তো তার মাধ্যমেই সে সুসংবদ্ধ জীবনযাপন অতিবাহিত করতে শেখে। এটাই হলো সংস্কৃতি। এবং ইমানুয়েল জোসেফ সিয়াসকে অনেকে সমাজবিদ্যার জনক বলে মনে করেন। তাছাড়া সমাজতত্ত্বকে বিজ্ঞানসমূহের রানী বা কুইন অফ অল সায়েন্স বলা হয়, মাথায় রাখবে। সামাজিকীকরণে দেখো ইমানুয়েল জোসেফ সিয়াসকে সমাজবিদ্যার জনক বলা হয়। তাহলে সামাজিকীকরণে একটা শিক্ষকের কি ভূমিকা, অনেক সময় এটাও কিন্তু প্রশ্ন প্রধানত দেয়া হয় দেখছিলাম। বলা হচ্ছে যে সুস্থ পরিবেশের বিদ্যালয় গঠন, বিদ্যালয় শিক্ষার জন্য একটা সুন্দর ও আনন্দময় পরিবেশ গড়ে তুলতে হবে। অবশ্যই এমন পরিবেশ গড়ে তুলতে হবে যাতে শিশুরা সেখানে সাবলীল হয় এবং আদর্শ সামাজিক প্রক্রিয়া সম্পাদন, শিক্ষার্থীদের মধ্যে সঠিক সামাজিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে এবং সহানুভূতি ও সমানুভূতির মতো মানসিকতা। সহানুভূতি মানে কারো কষ্ট দেখলে আমাদের মনে কষ্ট হয়, আর সমানুভূতি মানে কি একজন এবং সহানুভূতি এবং সমানুভূতির মানসিকতা, ছাত্রদের প্রতি সদয় ও সংবেদনশীল আচরণ করতে হবে। সাংস্কৃতিক পরিবেশ গঠন, বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলে তবেই কিন্তু তারা সোশ্যাল হবে, সামাজিক হবে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের সম্পর্ক থাকতে হবে, একটা সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। আদর্শবলী পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের সামাজিক আদর্শসমূহ মেনে চলার অভ্যাস পর্যবেক্ষণ করতে হবে, তারা ঠিকঠাক মেনে চলছে কিনা। বিদ্যালয়ে একটা প্রাচীন ঐতিহ্য গৌরব রক্ষা করতে হবে। আমরা সবাই জানি যে বিদ্যালয়ের একটা নির্দিষ্ট গৌরব আছে, তো সেটাকে যদি শিশুরা যদি সেটাকে মান্যতা দেয়, তাহলে আমাদের দেশের আরও যা গৌরব আছে, যা ঐতিহ্য আছে, সেগুলোকেও তারা মান্যতা দেবে, যেটা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দলগত কাজে অনুপ্রেরণার জন্য তাদেরকে প্রজেক্টে অংশ নিতে হবে। সুষ্ঠু প্রতিযোগিতামূলক মনোভাব গঠন করতে হবে। কোনো হিংসা বা বিদ্বেষ ছাড়াই প্রতিযোগিতামূলক মনোভাব এক্ষেত্রে গড়ে তুলতে হবে। না হলে তারা জীবনে যখন আরও বড় বড় পরীক্ষা যখন দেবে, তখন সেখানে কিন্তু ভালো ফল করতে পারবে না। সেই জন্য এখন থেকে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে হবে এবং সুন্দর মানসিক সম্পর্কের বিকাশ ঘটাতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুন্দর ও সুস্থ মানসিক সম্পর্ক স্থাপন। তো এই অংশগুলোই প্রধানত তোমাদের সামাজিকীকরণে পড়তে হবে। মনে রাখবে এখান থেকে কিন্তু একটা দুটো প্রশ্ন অবশ্যই বিভিন্ন টেট এক্সামিনেশানে এসেছে, তাহলে অবশ্যই কিন্তু ভালোভাবে সামাজিকীকরণও পড়তে হবে। বলছে সামাজিকীকরণের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি? অপশান এ বলা হচ্ছে বিদ্যালয়, অপশান বি গণমাধ্যম, অপশান সি পরিবার এবং অপশান ডি খেলার মাঠ। সামাজিকীকরণের মাধ্যম আমরা দেখছিলাম, তাহলে এক্ষেত্রে অবভিয়াসলি প্রথম যেটা গুরুত্বপূর্ণ, তো সেটা হলো পরিবার। একটা শিশু যে পরিবারে বড় হয়, তো সেই পরিবার যদি তাকে সঠিকভাবে সহানুভূতি দিয়ে যদি বড় করে তোলে, তার চাহিদা, তার সব কিছু যদি পূরণ করে, তাহলে সেই শিশু, তার মেন্টালিটি ভালো হয়, মানসিকতা ভালো হয়, সে অনেক বেশি সোশ্যাল হয়, অনেক বেশি সামাজিক হয়। লুকিং গ্লাস সেলফ তত্ত্বের প্রবক্তাকে? অপশান এ বলছে ইউরি ব্রনফেনবেনার্স, অপশান বি হচ্ছে সিএইচ কুলি, অপশান সি ভাইগটস্কি এবং অপশান ডি জা পিয়াজেট। পিয়াজেট তো কগনিটিভ ডেভেলপমেন্ট দিয়েছিলেন, ভাইগটস্কি ভাষার বিকাশ সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছিলেন, ইউরি ব্রনফেনবেনার্স যেটা বলছিলাম যে ইকোলজিক্যাল সিস্টেম থিওরি অফ সোশ্যালাইজেশন, আর সিএইচ কুলি লুকিং গ্লাস সেলফ থিওরি দিয়েছিলেন। গ্লাস মানে হচ্ছে সমাজ আর সেলফ মানে হচ্ছে নিচে, ঠিক আছে। ব্রনফেনবেনার্সের নেক্সট কোশ্চেন, ব্রনফেনবেনার্সের পরিবেশগত তত্ত্বের কোন স্তরে পেরেন্ট টিচার মিটিং বা পিতামাতা শিক্ষক সম্পর্ক অন্তর্ভুক্ত? তাহলে অবভিয়াসলি এটা হবে মেসো সিস্টেম, কারণ মাইক্রো সিস্টেমের শিশুরা সরাসরি ডিরেক্টলি পরিবার বা স্কুলের সঙ্গে কাজ করে, কিন্তু মেসো সিস্টেমে এক্ষেত্রে পেরেন্ট টিচার মিটিং হয়, ঠিক আছে, স্কুল এবং পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তাহলে দেখো মাইক্রো সিস্টেম, অপশান বি এক্সো সিস্টেম, অপশান সি মেসো সিস্টেম এবং অপশান ডি ক্রোনো সিস্টেম। অবভিয়াসলি কারেক্ট অপশান হবে মেসো সিস্টেম। কোয়েশ্চেন্স নাম্বার 4 দেখো, সমাজতত্ত্বকে বিজ্ঞানের রানী বা কুইন অফ অল সায়েন্স বলে অভিহিত করেছেন কে? অপশান এ হচ্ছে অগাস্ট কোঁত, অপশান বি হচ্ছে ইমানুয়েল জোসেফ সিয়াস, অপশান সি হচ্ছে কার্ল মার্কস এবং অপশান ডি হারবার্ট স্পেন্সার। এক্ষেত্রে কারেক্ট অপশান হবে ইমানুয়েল জোসেফ সিয়াস। অনেকে সমাজতত্ত্বের নামকরণের জনক হিসাবেও তাকে গণ্য করেন। কোয়েশ্চেন্স নাম্বার 5 দেখো, শিশুর শৈশবে অনুকরণ বা ইমিটেশন প্রক্রিয়াটা সামাজিকীকরণে কিভাবে সাহায্য করে? অপশান এ বলছে এই যে শিশু যে অনুকরণ করছে, সামাজিকীকরণের বিভিন্ন প্রক্রিয়া আমরা দেখছিলাম, অনুকরণ, তার সঙ্গে সঙ্গে সিম্প্যাথি, এমপ্যাথি ইত্যাদি, এগুলো আমরা দেখছিলাম। তো এই যে ইমিটেশন কী কাজে হেল্প করছে? এটা শিশুকে একা থাকতে সাহায্য করে।
অপশান বি বলছে শিশুরা বড়দের আচরণ ও অনুভূতি অনুকরণ করে সামাজিক নিয়মকানুন আয়ত্ত করতে শেখে। অপশান সি, এর কোনো প্রত্যক্ষ প্রভাব নেই। অপশান ডি, এটা কেবল ভাষার বিকাশে সাহায্য করে। অবভিয়াসলি এক্ষেত্রে কারেক্ট অপশান হবে অপশান বি, অর্থাৎ শিশুরা বড়দের আচরণ ও অনুভূতি অনুকরণ করে সামাজিক নিয়মকানুন আয়ত্ত করতে শেখে। এগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ বললাম যেগুলো বিভিন্ন এক্সামিনেশন এসেছে, কিন্তু আমি বারবার বলছি থিওরি পড়বে এবং প্রিভিয়াস ইয়ার্স যে কোয়েশ্চেন্স সেন্ট্রাল টেট এবং তার সঙ্গে সঙ্গে টেটে এসেছে, তো সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তবেই কিন্তু সিডিপির আনসারগুলো কিন্তু তোমরা করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্ত, এবং এর পরের দিন আমরা আলোচনা করব অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ টপিক, পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট। প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়, অন্তত 3 থেকে 4টে কোয়েশ্চেন্স সেখান থেকে তোমরা এক্সপেক্ট করতে পারো। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেয়। পরের দিন আমরা পিয়াজেটের কগনিটিভ ডেভেলপমেন্ট আলোচনা করব। দেখো, গ্রোথ এবং ডেভেলপমেন্ট, তার সঙ্গে সঙ্গে হেরিডিটি, সোশ্যালাইজেশান, কগনিটিভ ডেভেলপমেন্ট, এখান থেকেই ধরে রাখো তুমি মোটামুটি 8 থেকে 10টা কোয়েশ্চেন্স এই 4টে টপিক থেকে তুমি এক্সপেক্ট করতে পারো। সুতরাং এই যে ক্লাসগুলো যেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছে খুব ভালোভাবে দেখবে, এবং প্রিভিয়াস ইয়ার্স এমসিকিউ আমি বারবার বলছি প্র্যাকটিস করবে, তবেই কিন্তু এমসিকিউ এর আনসার তোমরা সলভ করতে পারবে টেট এক্সামিনেশানে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।